যদি এই অঞ্চলে কোনো ধরনের গন্ডগোল হয় তবে তার সরাসরি প্রভাব ভারতের রণকৌশলগত নিরাপত্তার উপর পড়বে। जो डर गया वो मर गया। सिपाहियों, ले आओ उस गद्दार को जिसने इस मुल्क से गद्दारी किया। झुकेगा नहीं साला। वारे डिसीजन ভাবা যায় রাষ্ট্রের সাহসটা আপনি চিন্তা করছেন? যখন পরিস্থিতি আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসছে, ভিন্ন রকম এক নজিরবিহীন সাহসী সিদ্ধান্ত নিয়েছে। শত ব্যর্থতার মধ্যেও ডক্টর ইউনূস সরকার বিরাট সিদ্ধান্ত নিতে পারছে। আমরা এই ক্ষেত্রে সরকারের পাশে আছি। এই সব কিছুর পেছনে হচ্ছে ভারত। বিএনপি যদি ওসমান হাদি হত্যার সাথে জড়িত থাকে, তার পেছনেও ভারত। ভারতের কারণে ভারতকে সন্তুষ্ট করতে, ভারতের মন পাওয়ার জন্যই বিএনপি এই কাজ করেছে। 5ই আগস্ট আর এই আজকের দিনটা কোনো বিচ্ছিন্ন দিন না, কিন্তু আজও সেই 5ই আগস্ট চলতেছে। প্রতিদিনই গেম চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে কেউ একজন খেলে যাচ্ছে, হ্যাঁ অন্য লেভেলে খেলতেছে। তো আপনারা দেখেছেন যে রাজনৈতিকভাবে কোনো দিক দিয়ে পারে নাই ডক্টর ইউনূস সরকারের সাথে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় দালালরা। রাজনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষায়, অর্থনীতিতে, সব জায়গায় ভারতীয় দালালরা এমন ভাবে তৈরি হয়েছে, বাংলাদেশে একটা দেশের অস্তিত্বহীনতার সংকটে পড়েছে। আগামী নির্বাচনটা বিএনপির জন্য বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ এবং না ভোট। হ্যাঁ ভোটের পক্ষে কাজ করছে 12 দলীয় জোট, হ্যাঁ ভোটের পক্ষে কাজ করছে পুরা সরকার। আর আমরা পুতুল শাসন চাই না, ভারতের পালিত গাধাদের নেতা বানাবো না। আমরা সেই নেতৃত্ব চাই যারা বাংলাদেশে নিজের ঘরের মতো ভালোবাসবে, বাংলাদেশের জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করবে। এখন নির্বাচনে দুই শ্রেণীর মানুষ আছে যারা আমাদেরকে ভণ্ড বানায় এবং সফলভাবে তারা চিন্তা করে যে ভণ্ডামি দ্বারা আমরা জনগণকে বলদ বানায় ফেলাইছি। আমি বলেছি আপনাকে আমি ফ্যামিলি কার্ড দিয়ে ফেলাবো, আমি বলছি চালের কেজি 10 টাকায় খাওয়াবো। কেউ কোনো সাংবাদিক কোনো নেতাকে জিজ্ঞাসা করেছে আপনারা এই টাকাটা কোথায় পাবেন? এই নির্বাচন কোন দলের না, এই নির্বাচন আপনার ভবিষ্যতে। ভোট শুধু ব্যালট না, ভোট হলো আপনি কোন বন্দোবস্তের পক্ষে, সেইটার পক্ষে ভোট দেওয়া। আপনি পুরানো বন্দোবস্তের পক্ষে না বন্দোবস্ত ভাঙার পক্ষে? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। দর্শক, বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, একের পর এক নজরবিহীন সিদ্ধান্ত নিয়ে জনগণের সামনে প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে। দর্শক, জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনা যখন ভারত পালিয়ে যায়, ঠিক তখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসেন। ঠিক তারপর থেকেই ভারত সরকার একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে। কিন্তু নরেন্দ্র মোদী হয়তো জানে না প্রফেসর ডক্টর ইউনূস কতটা আন্তর্জাতিক মানের খেলোয়াড়, যার অনেক শক্তি এবং অনেক ভালো ভালো রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রয়েছে। প্রফেসর ডক্টর ইউনূস ভারতকে আঙ্গুল দেখিয়ে জানিয়ে দিয়েছেন এই বাংলাদেশে আর কখনোই ভারতের আধিপত্য বিস্তার করা সম্ভব নয়। দর্শক, সে সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে এবং তারই সাথে নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি দলই কিন্তু জনগণকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে তারা ফ্যামিলি কার্ড করবে, তারা বেকার ভাতা দূর করবে, তারা বেকারত্ব দূর করবে। দর্শক, সে সকল তথ্য নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওতে সে সকল তথ্য নিয়েই বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দর্শক, রাজনীতির মাঠ কিন্তু প্রচন্ড সরগরম হয়ে উঠেছে। এখানে বিএনপি এবং জামাত ইসলাম দুই শিবিরে দুইটি জোট হয়েছে। কখনো জামাত ইসলামের জোটটা একটু এগিয়ে যাচ্ছে, আবার কখনো ভিন্ন কৌশল অবলম্বন করে বিএনপির জোটটা একটু এগিয়ে যাচ্ছে। কখনো জামাত ইসলামের জোটটা একটু নিচে পড়ে যাচ্ছে, গর্তে পড়ে যাচ্ছে, আবার সেখান থেকে তারা লাভ দিয়ে উঠছে। কখনো বিএনপির জোটটা গর্তে পড়ে যাচ্ছে, আবার সেখান থেকে লাভ দিয়ে উঠছে। তবে সর্বশেষ বিএনপি এই গতকালকের নিউজ, অর্থাৎ আমি যে ভিডিও যখন করছি 21শে জানুয়ারি 2026, এই দিনের একটা খবরে বিএনপি গর্তের ভিতরে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এইবার বিএনপি আর এই গর্ত থেকে উঠতে পারবে না, কারণ এই গর্তটা অত্যন্ত গভীর, যার কোনো তলা নেই। তাহলে আসুন একটু আমরা পরিষ্কার করে বলি কি হয়েছে। ঘটনা বেশ কয়েকটা ঘটেছে এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা যে ভিন্ন রকম একটি কৌশল নিয়ে নির্বাচনের দিকে আগাচ্ছে সেই বিষয়টি বলবো। তার আগে কি ঘটনা, মূল যে ঘটনা সেটা আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম যে ঘটনাটা ঘটলো আপনারা ইতিমধ্যেই শুনেছেন, বিএনপির জোট থেকে মাহমুদুর রহমান মান্নার যে নাগরিক ঐক্য আর ওই যে আব্দুর রব, আসম আব্দুর রব, জেএসডি,
জাতীয় সমাজতান্ত্রিক দল, এই দুজন বেরিয়ে গেছে। মাহমুদুর রহমান মান্না যখন বিএনপির জোট থেকে বেরিয়ে গেছে, তখন তো বিএনপির কপালে একটু ভাঁজ পড়ারই কথা। কেন মাহমুদুর রহমান মান্না এই জোট থেকে বেরিয়ে গেল? এইখানেই হচ্ছে মজা। আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি এবং আপনারাও দেখেছেন, নুরুল হক নূরের সাথে বিএনপি পটুয়াখালীতে কি আচরণ করেছে সবাই জানা। সেখানে বিএনপির শক্ত বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে আছে, সুতরাং নুরুল হক নূর ওখানে হারবে, অন্য কেউ জিতবে। মাহমুদুর রহমান মান্নার সাথেও ঠিক একই আচরণ করেছে, কারণ এই দলের তো আসলে নিজেদের উপরেই নিজেদের নিয়ন্ত্রণ নেই। তাহলে দলের বিদ্রোহী প্রার্থীদেরকে তারা কিভাবে থামাবে? যখন কোনো রাজনৈতিক জোট হয় নির্বাচনের সময়, তখন বড় দল যারা, তাদের একাধিক প্রার্থী থাকবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু সেই প্রার্থীদের উপরে তো দলের একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। যখন দলের প্রয়োজনে, যখন যাকে বলবে যে তুমি এখন বসে যাও, সে বসে যাবে। কিন্তু এখানে থরাই কেয়ার, ডন কেয়ার, বিএনপির ওই বিদ্রোহী প্রার্থীরা কারো কথাই শুনছে না। মাহমুদুর রহমান মান্নার ক্ষেত্রেও তাই হয়েছে। মাহমুদুর রহমান মান্না 2টি আসনে নমিনেশন পেপার সাবমিট করেছিল, যে ঢাকা 18 আসন এবং বগুড়া 2 আসন। এই 2 জায়গা থেকে মাহমুদুর রহমান মান্না নমিনেশন পেপার কিনেছিলেন। তার ইচ্ছা ছিল ঢাকা থেকে নির্বাচন করা, কিন্তু বিএনপি তাকে আশ্বস্ত করলেন যে না, দরকার নাই, ঢাকা থেকে আপনার নির্বাচন করার দরকার নেই, আপনি বগুড়া থেকে নির্বাচন করুন। তো বগুড়া থেকে তিনি বেচারি জোটের কথা চিন্তা করে, সে তো পর খাওয়া রাজনীতিবিদ, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে। সুতরাং জোটের সাথে ভাবলেন যে যেহেতু বিএনপির সাথে জোট করেছি, তাহলে থাকি, দিক ওখানেই দিক। তো তিনি বগুড়া থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন। এখন বগুড়ার তার ওই আসনে বিএনপির একজন শক্ত ক্যান্ডিডেট শাহে আলম, তিনি সেখানে দাঁড়িয়ে গেছেন। বারবার বলার পরেও তিনি এই গতকাল অর্থাৎ 20 তারিখে, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল, সেদিন তিনি মনোনয়ন প্রত্যাহার করেন নাই। যখন মনোনয়ন প্রত্যাহার করেন নাই, এবং এইটা শোনা যাচ্ছে মাহমুদুর রহমান মান্না এবং তার অনুসারীরা এটা বলার চেষ্টা করছে যে বিএনপির আশকারা পেয়েই, দলীয় হাইকমান্ডের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে সে ওখানে দাঁড়িয়ে আছে। তো মাহমুদুর রহমান মান্না স্বাভাবিকভাবেই, তিনি তো বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি এটিকে ভালোভাবে নেন নাই। যখন ওখানে মনোনয়ন প্রত্যাহার করেন এই বিএনপির বিদ্রোহী প্রার্থী, তখন মাহমুদুর রহমান মান্নাও ঘোষণা দিলেন যে আমিও ঢাকা 18 আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করবো না, আমি 2 জায়গায় নির্বাচন করবো। যেহেতু আমাকে কথা দিয়ে কথা রাখে নাই, আমার সাথে যেহেতু বিশ্বাসঘাতকতা করা হয়েছে, সেহেতু আমার তো আর এখন কোনো উপায় নেই। 2 জায়গা থেকে হয়তো তিনি জিততে পারবেন না, হেরে যাবেন। আবার জনগণ, এমনও হতে পারে জনগণের মন যদি ঘুরে যায় যে একজন মানুষের সাথে এইভাবে, একজন বর্ষিয়ান রাজনীতিবিদের সাথে যারা এইভাবে বিট্রে করতে পারে, ঠিক আছে, আমরা এই লোকটাকে, এরকম একজন বর্ষিয়ান রাজনীতিবিদের তোরা সংসদের দরকার, হয়তো জামাতের সাথে তাকেও পাঠালো। এরকম জনগণ চিন্তা করতেই পারে, কারণ মানুষ সবসময় চায় পরিবর্তন। মানুষের ভিতরে এখন এমন একটা টেন্ডেন্সি প্রবেশ করেছে যে যেহেতু বিএনপির বর্তমান কার্যকলাপকে তারা আওয়ামী লীগ থেকে আলাদা করতে পারছে না। আওয়ামী লীগ যে দেশ থেকে বিদায় নিয়েছে, তারা বিগত 17 বছর যে ধরনের কাজ করে গেছে, এখন বিএনপির কাজকর্ম দেখেও মানুষের কাছে ঠিক এই ধরনের চোখের সামনে ওই সিনারিওটা ভেসে উঠছে, যার কারণে তারা এটা চিন্তা করতেই পারে এবং এই চিন্তা করাটাই স্বাভাবিক। এরকম অসংখ্য মানুষ আছে এবং এমনকি বিএনপির নেতারাও এই ধরনের চিন্তা করছে যে না, একটা পরিবর্তনের ভিতর দিয়ে আমাদের যেতে হবে, পুরনো বন্দোবস্তের ভিতরে আমরা থাকতে চাই না। এরপর জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আসম আব্দুর রব, তিনিও আপনারা জানেন যে দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেছিলেন সেই 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এগুলো তো তার অবদান। তো তিনিও, তার সাথেও ঠিক ওই মান্নার মতোই আচরণ করা হয়েছে, যার কারণে জোট থেকে বেরিয়ে গেছেন। এখন বলা চলে বিএনপি শুধুমাত্র নুরুল হক নূরকে নিয়ে, জুনায়েদ সাকিকে নিয়ে, আর ওই যে জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়ার ওই যে তাকে নিয়ে, কয়েকজনকে নিয়ে মোটামুটি বলা চলে একাই আছে আর কি, একলা চলো নীতিতে। এখন এখানে নুরুল হক নূর তো হারবে, ওইদিকে ব্রাহ্মণবাড়িয়াতে আবার জুনায়েদ সাকিকে দিয়েছে, জুনায়েদ সাকিও তো হারবে, কারণ সেখানেও শক্ত একজন ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছে। তো বিএনপির যখন এই অবস্থা, তখন কিন্তু জামাত অনেকটা ফুরফুরে মেজাজে আছে। ফুরফুরে মেজাজে কেন আছে জানেন? 20 তারিখে যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল, এই দিনের সর্বশেষ হিসাব অনুযায়ী বিএনপি যেখানে মোট 298টি আসনে তারা মনোনয়নপত্র সাবমিট করেছিল, তাদের 295টি আসনে তারা এখন নির্বাচন করছে বিএনপি। 5টি আসন তারা শরিকদের জন্য ছেড়ে দিয়েছে। তো এই 295টি আসনের ভিতরে 79টি আসনে, ভালো করে চিন্তা করবেন কিন্তু, 79টি আসনে বিএনপির মোট 92 জন বিদ্রোহী প্রার্থী আছে। 79টি আসনে 92 জন বিদ্রোহী প্রার্থী, বুঝতে পেরেছেন? তার মানে একজন করে তো আছেই, কোনো কোনো আসনে একাধিক। তাহলে যেখানে বিদ্রোহী প্রার্থী আছে, আপনারা ধরে নিতে পারেন এই 79টি আসন বিএনপির হাতছাড়া হয়ে গেছে অলরেডি। আপনারা অগ্রিম অভিনন্দন জানাতে পারেন এদের। শুধু এখানেই শেষ নয়, এই গেল 79, আর ঋণ খিলাপি, ব্যাংক ডাকাত, লুটেরা, দ্বৈত নাগরিক, এই অভিযোগে 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, অর্থাৎ চূড়ান্ত শুনানিতে বাতিল করা হয়েছে। এর ভিতরে যে মঞ্জুরুল হাসান মুন্সি, তারপরে এম এ গফুর, যশোরের একজন, তারপরে কুমিল্লা 10-এর একজন, এরকম 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এইখানে বিএনপির কোনো প্রার্থী নাই, এরাই কিন্তু চূড়ান্ত প্রার্থী ছিল। বিদ্রোহী প্রার্থী আছে অন্যরা, তো তারা তো আর বিএনপির মার্কা পায়নি। যখন মার্কা পায়নি তখন সেখানে কি হবে? কারণ এই 4টি আসনও
ধরে রাখতে পারেন বিএনপির হাতছাড়া হলো। তাহলে 79 আর 4 83টি আসন অলরেডি বিএনপির হাতছাড়া হয়ে আছে। বিএনপি এখন এই আসনগুলোর চিন্তায় তাদের এমন অবস্থা হয়েছে, তারা দেখেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে তারা কিন্তু আর কোনো নড়চড় করছে না, কোথায় কোনো ভোট চাওয়া, ক্যাম্পেইন করা এসবের ভিতরে নাই, তারা যাচ্ছে না। তারা এটি ভেবেই নিয়েছে যে তাদের সময় শেষ হয়ে গেছে। এখন তারা নতুন একটি পন্থা অবলম্বন করেছে, নতুন একটি কৌশল অবলম্বন করেছে। কৌশলটা কি? কৌশলটা হচ্ছে ভয় ভীতি প্রদর্শন করা। এই ভয় ভীতি প্রদর্শন কাকে করছে? ইলেকশন কমিশনকে ভয় দেখাচ্ছে, তারপরে সরকারকে ভয় দেখাচ্ছে, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে ভয় দেখাচ্ছে, প্রার্থীদেরকে ভয় দেখাচ্ছে, ভোট কেন্দ্রে গেলে তাদেরকে পিটাবে, অন্যান্য প্রার্থীদের যে সমস্ত কর্মীরা প্রচারণার কাজে বের হচ্ছে, ভোট চাচ্ছে, তাদের উপরে হামলা করছে, তাদেরকে মারধর করছে, মসজিদে গিয়ে হামলা করছে, নারীদের শ্লীলতাহানি করছে। গত দুদিন আগেও মিরপুরের পীরের বাগে জামাতের মহিলা কর্মীদেরকে তারা হেনস্থা করেছে, মারধর করেছে। তারপরে সীতাকুণ্ডের জঙ্গল সলিম বাড়িতে সেখানে র্যাব সদস্যদেরকে তারা দলীয় অফিসের ভিতরে হত্যা করেছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য, প্রভাবিত করার জন্য এখন পেশি শক্তির আশ্রয় নিয়েছে। এবং এটি হচ্ছে তাদের এখন চূড়ান্ত মঞ্জিল, চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য। যেহেতু তাদের কাছে জরিপ অলরেডি চলে এসেছে, তারা আর জনগণের ভোটের উপরে আর তাদের এখন কোনো আস্থা নাই। তারা এখন অন্যভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে এবং এটি তারা করবে। ভালো করে আপনারা শুনে রাখেন, এটি তারা করবে। নির্বাচন যত সামনে আসবে তত তারা সহিংস হবে, তাদের অর্থাৎ প্ল্যান বি যেটা, এটি তারা বাস্তবায়ন করবে। তারা বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম বাঁধাবে, মারামারি করবে, উস্কানি দেবে, উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে তারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। এখন যারা অন্যান্য প্রার্থী আছেন তাদের কি করণীয়? তাদের প্ল্যান এ কিন্তু গুডু করে ম্যানেজড নির্বাচনের মাধ্যমে। এখন এইখানে যদি জামাতের যে সমস্ত নেতারা আছে, নির্বাচন পরিচালনা কমিটি আছে, এরা যদি ওই জায়গাগুলোতে যদি নজর রাখতে পারে, যেখান থেকে এই ম্যানিপুলেট হতে পারে, নির্বাচনের ফলাফল যেখান থেকে পরিবর্তন হতে পারে, এই সমস্ত জায়গায় যদি পর্যাপ্ত লোক নিয়োগ করে ওই অফিস একেবারে সিসিটিভির মতো, অর্থাৎ সিসিটিভির মতো তারা সার্বক্ষণিক পাহারায় রাখবে, এরকম লোক কিন্তু জামাতকে এখন নিয়োগ করতে হবে। যদি না নিয়োগ করে তাহলে কিন্তু জামাত চরমভাবে ধরা খাবে। জেলা নির্বাচন অফিসগুলোতে নিজেদের প্রতিনিধি সেট করতে হবে, প্রতিনিধি সেট করে দিয়ে যারা এই নির্বাচনের সাথে জড়িত, তারা কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছুর গতিবিধি লক্ষ্য রাখতে হবে। যদি লক্ষ্য না রাখতে পারে তাহলে কিন্তু রাতের অন্ধকারে তারা ওই একজনেরটা আরেকজনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার সমস্ত বন্দোবস্ত অলরেডি হয়ে আছে। সুতরাং জামাতের নেতাকর্মীদের এখন কিন্তু শুধু ভোট চাইলেই হবে না, তারা যদি নির্বাচনের দিন পর্যন্ত ইলেকশন সত্যি হয়, যথেষ্ট সম্ভাবনা রয়েছে না হওয়ার, যদি ওই পর্যন্ত যায়, তাহলে তারা যেমন ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রতি ভোট কেন্দ্রে অন্তত 200 নেতাকর্মীকে, একেবারে ডেডিকেটেড নেতাকর্মীকে, সহিংসতার জন্য নয়, সহিংসতা রোধ করার জন্য, সহিংসতা ঠেকানোর জন্য তাদেরকে নির্বাচন কেন্দ্র পাহারা দিতে হবে। যে আমরা বলেছি যে ভারত, আপনারা দেখেছেন যে রাজনৈতিকভাবে কোনো দিক দিয়ে পারে নাই ডক্টর ইউনূস সরকারের সাথে। আপনি দেখেন এই সরকারের অনেক ব্যর্থতা আছে, আমি সবসময় বলি, কিন্তু সফলতা এগুলা কিন্তু বড়ই মারাত্মক। এগুলো আমরা কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে এবং আপহোল্ড করতে হবে। ফর এক্সাম্পল, এই সরকারের সবচেয়ে বড় যে সফলতা সেটা হচ্ছে যে ভারতকে বুঝিয়ে দেওয়া, তাদের একটা মাইন্ডসেট এন্ড সেন্টিমেন্ট বিল্ট ইন বা তৈরি হয়েছে যে বাংলাদেশ আমাদের খোরদার্যের মতো, হোয়াটএভার আই সে দে হ্যাভ টু লিসেন টু আস এন্ড দে অ্যাবাইড বাই দ্যাট কমান্ডস। এটার থেকে বাংলাদেশ বেরিয়ে আসতে পেরেছে, whether it is legal or illegal, what is fair or unfair, what is acceptable, where is recognized or unrecognized. This is what is happening, ladies and gentlemen. So এই জিনিসটাই এখানে এটা স্টেক, এবং এটা একটা পরিবর্তন কিভাবে হলো। আমি আজকে উঠলাম, আমি কি বলেছি, আমি বলেছি না, ইট ইজ বেসড অন রিসার্চ এন্ড কমন সেন্স, অনেস্টলি স্পিকিং। ফর এক্সাম্পল, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় দালালরা। রাজনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষায়, অর্থনীতিতে, সব জায়গায় ভারতীয় দালালরা এমনভাবে তৈরি হয়েছে, বাংলাদেশে একটা দেশের অস্তিত্বহীনতার সংকটে পড়েছে। যদি জুলাই বিপ্লব না হতো, আমরা হয়তো লেন্দুব দর্জির সেই কাহিনী আছে না, সেই কাহিনীর মতোই বাংলাদেশ করতে যাচ্ছিল। দ্যাট ওয়াজ এ ওয়েল এক্সিকিউটেড প্ল্যান, এন্ড সেখান থেকে আল্লাহর হুকুমে আমরা বেরিয়ে আসতে পেরেছি এবং এটাকে ডিসরাপ্টেড হয়েছে এবং আগে দেশ তারপর। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। সো এটা এখন কি হলো ঘটনা দেখেন আপনি। আমি বলেছি যে ক্রিকেট গেম অফ জেন্টলম্যান ইজ নট এনিমোর, ইজ অকুপাইড বাই ইন্ডিয়া। এবং ভারতীয়রা কোনো জিনিস যখন নিজের মনে করে, এটা তার ভালো মানুষের এখানে কোনো সহাবস্থান থাকার কথা নয়, থাকতে পারবেও না চাইলেও। এটা তারা এমনভাবে নষ্ট করে, তারা মোটামুটি তাদের এগ্রেসিভ বিহেভিয়ার এবং বিভিন্ন, তারা টাকার কারণে 80% রেভিনিউ আসে নাকি মানে ভারত থেকে, যে কারণে ক্রিকেট জৌল সারিয়ে ভারতের কাছে বিক্রি হওয়া, ভারতের কাছে কুকীত হতে বাধ্য হয়েছে, যে কোন কারণে, যেভাবে শেখ হাসিনা হয়েছিল। তো ঘটনা কি, এই কারণে আমি বলেছি যে প্রয়োজন যদি হয়, আপনি দেখেছেন তারা শুরু করেছিল, তারা মনে করেছিল বাংলাদেশের এই গাটস নাই, এটাকে উত্তর দিবে, বাংলাদেশের জনগণ মানবে না। দেখেন কতটা বুলের ভিতরের ভারতীয় মানে নীতি নির্ধারক যারা আছেন, তারা প্রথমে মনে করেছিলেন বাংলাদেশকে আমরা কন্ট্রোলে নিয়ে এসেছি, তরুণ প্রজন্ম আমাদের হিন্দি গান শুনে বিবাহে আমাদের হিন্দি গান বাজায়, আমাদের কালচার অ্যাডপ্ট করেছে, সুতরাং এই জায়গাতে আর কেউ প্রতিবাদ করবে না। তাদেরকে ভুল প্রমাণ করে দিয়ে কি হয়েছে,
দেশ স্বাধীন হলো, জুলাই বিপ্লব হলো, যেটা আমরা উই আর পার্ট অফ ইট, ইউ আর দ্য পার্ট অফ ইট অ্যাজ টু। আপনি দেখেন এখনো মনে করেছে মুস্তাফিজকে বাদ দিলে আমরা কোনো কথাই বলবো না। তাদের সেন্টিমেন্টগুলো দেখেন, রং সেন্টিমেন্ট তাদের। বাংলাদেশের জাতিকেই বুঝতে তারা ভুল করেছে, জাতিকেই চিনতে ভুল করেছে তারা ভারতীয়রা। এবং এটা যে বারবার, এটা যে তারা যাবে চাইবে যে হবে না, এটা যে একটা অন্য ধরনের জাতি, এটা তারা বুঝতে ভুল করেছে বলেই মুস্তাফিজকে নিয়ে তারা এটা মারাত্মক বিপর্যস্ত অবস্থা ক্রিকেটে মানসম্মান হারানোর পথে মানে ভারত। বিকজ এটা যে ভারতের কারণে এই যে ডিসক্রিপেন্সিটা আসছে, এটা কি আপনি তো মনে করেন কথা বলছে না ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ানরা, সাউথ আফ্রিকানরা, কেননা তাদের রুটির ব্যাপারে এখানে ভারতে আসতে হবে, খাইতে হবে, কারণ সবচেয়ে বেশি ক্রিকেটীয় মানে মেলা যেটা সেটা ভারতেই হয়। সো তারা কি করলো কি, কোনো কথা বলছে না তারা। দেখেন তারা মনে করেছে আমরা ক্রিকেটের কিং অফ ক্রিকেট, উই আর প্যাট্রোনাইজিং ক্রিকেট, রাইট? সুতরাং আমরা যা বলবো তাই হবে, রাইট? কিন্তু মুস্তাফিজকে বাদ দিয়ে বাংলাদেশ যে আত্মমর্যাদাশীল মানে হতে শিখেছে, এবং এই সরকার বা এই তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্ম যে আসলে সে আগের প্রজন্ম নাই, সেটা তারা বলতে ভুল করেছে। কি করলো, মুস্তাফিজকে নিয়ে খেললো, সম্পূর্ণ জিনিস তাদের উল্টা গেছে, মানে মুস্তাফিজ কেন্দ্রিক সম্পূর্ণ জিনিস তাদের বিপক্ষে গেছে, ভারতের বিপক্ষে, এবং আম জনতা সাল সবই যাওয়ার পথে। এই সময়ে আপনার বাংলাদেশ কি বলছে কি, আমরা মুস্তাফিজের যদি সিকিউরিটি নাই আমরা খেলতে যাবো না। তারা কল্পনা করে নাই, গুনাক করে বাংলাদেশ এই ধরনের স্ট্যান্স নিতে পারে বা পজিশন নিতে পারে, কখনো কল্পনা করে নাই। বাংলাদেশ নিছে, নতুন যে বাংলাদেশ সেটা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। এখন কি হলো, আপনার মনে করেছে বুলিং করে, বই দেখায়, থ্রেট দেয়, ইন্টিমিডেশন করে বলে বাংলাদেশকে ঠিক করে ফেলবে। এরা বলছে না আমরা যাবো না। আমিনুল ইসলাম বুলবুলের মতো ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকার এটাই নতুন বাংলাদেশের নতুন পথ চলা। যদি তামিমের মতো দালাল হতো, তামিমের মতো দালাল যদি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতো, ভারতীয়দের হি উইল সাক দ্য ডিক্স এন্ড অনেস্টলি স্পিকিং এন্ড উইল গো টু ইন্ডিয়া এন্ড টু প্লে। তামিমের মতো দালাল বা সাকিব আল হাসানের মতো দালাল বা অন্য যে দালাল যেগুলো আছে এগুলোর মতো দালাল যদি হতো, তাহলে এই কাজটা করতো। কিন্তু নতুন বাংলাদেশি মানুষ তারা বলছে না, আমরা এটা মানবো না। এটা কোনো কারণ ছাড়াই আপনারা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, এবং আমরা এটা মানবো না। এটা আমাদের দেশের উপরে, মনে রাখবেন ক্রিকেটই এই সিদ্ধান্তটা ভারতের, এটা বাংলাদেশের উপরে ইনডাইরেক্টলি একটা আগ্রাসন। তারা কোনো জিনিসই পারে নাই বাংলাদেশের মানুষের সাথে। কিভাবে পারে নাই, মনে করেছিল পেঁয়াজ আটকে বাংলাদেশকে পেঁয়াজে মারবে। তারা বলতো না বাংলু, আমরা বলে খাংলিশ, আমরা দেখে নাম দিছে। পেঁয়াজ আটকে আমরা বাংলাদেশকে শিক্ষা দিব, পানি দিয়ে মারবো, বাতে মারবো, চাল না দিয়ে, মরিচ দেবো না, মশলা দিব না, কোনো জিনিসে কাজ করে নেই। সবকিছু হয়েছে উল্টা। কটন দিব না, তুলা দিব না, তুলাও তাদের মানে মানে আপনার আগ্রাসনের একটা মানে বিষয় হয়ে যায়। তুলা দিবে না। বাংলাদেশ সরকার কি করেছে, কোনো কথা নাই বার্তা নাই, চলে গেছে বুরকিনা ফাসো। বাংলাদেশের 90.8% মানুষ বুরকিনা ফাসোর নামই শুনে নাই জীবনে। চলে গেছে বুরকিনা ফাসো, আফ্রিকান কান্ট্রি, ইব্রাহিম তুরের দেশ, সেখানে কটন তারা 250 মিলিয়নের চুক্তি, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি, খেলা ফাইনাল, বিলিয়নস অফ ডলারের ক্ষতি ভারতের কটন আমদানি। দেখেন আপনি বিকল্প মার্কেট, এটা আমরা সবসময় বলেছিলাম যে আমি বারবার বলতাম যে আমরা যদি সুযোগ দেওয়া হয় ব্রাজিল থেকে, আমেরিকা থেকে গরু মাংস নিয়ে, গরু মাংস আমরা ভারত থেকে যে গরু আনা হয় তার চেয়ে কমে খাওয়াতে পারবো, সেটা পসিবল। গেল একটা, প্রতিটা জায়গাতে তারা যখন মার খেলো, এখন কি হলো, এবং বাংলাদেশ সামরিক বাহিনী মানে আধুনিকায়ন যে সরকার হাতে নিয়েছে, এটা ভারত কোনোভাবে সহ্য করতে পারতেছে না। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে, দেখেন আপনি, তেজাস না কিনে। বাংলাদেশ মানে তুরস্ক থেকে ড্রোন কিনছে, চায়নার সাথে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করতেছে। প্রতিটা জায়গাতেই ভারত রীতিমতো ক্ষুব্ধ। তিস্তা প্রকল্প, চীনের অ্যাম্বাসেডার সেখানে গেছে, এটা তারা মানবে না, কারণ এটা মনে করে চীনকে বাংলাদেশ মানে দায়িত্ব দিয়ে দিচ্ছে। সব যখন পরাজিত হলো তখন ক্রিকেট নিয়ে আসলো, যখন মনে করছে এটা ইন্টিমিডেশন করবে বাংলাদেশ ফার্ম। আমি আবার বলছি, আপনি কখনোই মনে রাখবেন ক্রিকেট দ্বারা বাংলাদেশকে শাসন, শোষণ এবং বাংলাদেশকে খুব কবজি করে রাখার একটা মাধ্যম হলো ভারতের ক্রিকেট। এবং বি কেয়ারফুল, ক্রিকেটের প্রচার প্রসার মানে ভারতীয় আধিপত্যবাদের প্রচার প্রসার, এবং এভাবে যুগে যুগে কাজ করা হচ্ছে, এবং তারা করে। তারা কি করলো, এটা আমি বলছিলাম যে ক্রিকেট প্রয়োজনে বি প্রিপেয়ার্ড, বাংলাদেশ টি20 ওয়ার্ল্ড কাপ খেলবে না, এটা আমি আগেই বলেছি, আবার আজকে বলছি। সিদ্ধান্তটা আসতে পারে, কেননা ভারতের অস্তিত্ব লড়াই, ভারত যদি এটা মেনে নেয় বাংলাদেশ শ্রীলঙ্কাতে গিয়ে খেলবে, ভারতের পরাজয়, ভারতের কিছুই থাকে না, এবং এটা তারা করবে না মোস্ট লাইকলি। এটা হচ্ছে বাস্তব, যে কোনোভাবে হোক না কেন এটা ঘুরাবে। যেহেতু আইসিসি, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, দ্যাটস বারম লাইন, এবং সবাই জানে এটা। সো দেয়ারফর তারা এটা করবে না, ধরে নিতে হবে। এবং এটা বাংলাদেশের মানুষকে কিভাবে দেখবে, এই কথাটা বাংলাদেশের মানুষ যে মেনে নিচ্ছে। দেখেন একটা সার্ভে করেছে আপনার দালাল টিভি, 71 টেলিভিশনের আপনার খেলা যুগ, এটা তো দালাল টিভি আপনারা জানেন। এই 71 টেলিভিশন তারা একটা সার্ভে দিছে যে বাংলাদেশের কি ভারতে খেলতে যাওয়া উচিত, এই সার্ভেটা দিছে প্রতিদিন মিথ্যা তথ্য। এবং আচ্ছা দেখেন, ভারত হলে ঠিক আছে, আর বাংলাদেশের বেলায় বুড়ো আঙ্গুল, এটা কি আইসিসির ন্যায্যতা? দর্শক আপনার মন্তব্য কি? আচ্ছা, এবং আমাদের ক্রিকেটের যে ফাহিম মানে ওই যে নাজমুল বদলুক কিন্তু গরম আছে, বদলুক এখনো কিন্তু দমার মতো পরিস্থিতি নাই। তো তারা একটা সার্ভে দিছে যে খেলা কি উচিত কিনা। আমি আশ্চর্য হয়েছি, তারা বাংলাদেশের মানুষ 50,000-এর ভিতরে 46,000 বলেছে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া উচিত না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কি পরিবর্তন এসেছে বাংলাদেশের মানুষের ভিতরে, খেলতে যাওয়া উচিত না বলে, কনসিডার করতে বলছে না, বলছে খেলতে যাওয়া উচিত না। এবং এটা 71 টেলিভিশন, মনে রাখবেন 71 টেলিভিশনের খেলা যুগ একদিনে তৈরি হয় নাই, এরা তৈরি হয়েছে এই যুগে যুগে। আপনার এই যে শেখ হাসিনার সময় তারা উঠেছে এখন, এবং এই যে আমাদের এই যে তাদের যে রিপোর্টগুলো এখন, এটা যে একটা এটা, আচ্ছা আমি এটা চেষ্টা করে খুঁজে পাচ্ছি না। ও এই দেখেন,
যে বিশ্ব বাংলাদেশ নেই সেই বিশ্বকাপের মূল্য বাংলাদেশের কাছে নেই। যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান গভর্নমেন্ট। আচ্ছা, আমি এই সার্ভেটা কোথায় গেল? বোলিং এর শিকার মুস্তাফিজ আইপিএল বিচ্ছিন্ন। আচ্ছা, এই দেখেন আপনি এই বয়কট, আমি আপনাকে পড়ে শোনাই। বয়কট মানে বিশ্বকাপ, এখানে কত পার্সেন্ট? এই যে 20,000-এর ভিতরে 16,000 বলেছে বয়কট বিশ্বকাপ। আর ওইটার যে সার্ভেটা, ওইটা আমি খুঁজতেছি, আপনার আমার সাথে একটু তাকেন, আমি আপনাদেরকে দেখাই। এটা আপনাদের পরিবর্তনের মানে হাওয়া কিন্তু, লেডিস এন্ড জেন্টলম্যান। আইসিসি এমন সিদ্ধান্ত থেকে বাংলাদেশের আধিপত্যের চাপ স্পষ্ট। ইয়েস, এই দেখেন সব জায়গাতে তারা যে, এই দেখেন পাইছি আমি 51,000 মানুষের সার্ভে দিছে। 51,000 মানুষে কি দিছে, এটা একটা সুন্দর জিনিস। তবে আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে ভারতে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ খেলা কি উচিত? দেখেন, হ্যাঁ না না, উচিত নয়। উচিত সাময়িকভাবে আমি আর আপনি আপ্লুত হই, 10 টাকা কেজিতে চাল খাওয়াবো। আপনারা ভোট দিয়েছেন 10 টাকা কেজিতে চাল খাওয়াবে, কিন্তু আলটিমেটলি যখন দেখলেন যে চালের 10 টাকা তো দূরে থাকে, 110 টাকা পাচ্ছেন না, বলে তোমার আর চাল খাওয়ার দরকার কি? তুমি রাস্তায় গিয়ে শাকসবজি টোকাও, কচুরলতি খাও। যখন বলছে 10 টাকায় চাল খাওয়াবো, আপনাদের সবাইকে খাওয়া খাদ্য সবকিছু মুখে তুলে খাওয়াবো, যখন বলেছেন ইফতারের খাজুরের দাম আকাশ চুম্বে, তখন বলছে খাজুর খাওয়ার দরকার কি? কচুর গাটি কিনা খাও। এখন আমাদের দেশের খস্তা জনপ্রিয়তা ইলেকশনের ক্ষেত্রে এত নিচে নেমেছে যে যত রস কষ মিলিয়ে মিথ্যাচারিতা দিয়ে আপনাকে পাগল বানাতে পারবে, আপনি তারই প্রেমে পড়বেন। আপনার মনে আছে 16 বছরের প্রেম, 18 বছরের প্রেম? বাস্তবতার দরকার নেই। হিপ্পি মার্কা চুল, বেল বটমের জামা কাপড়, পশ্চিমা ধাঁচের কিছু কথাবার্তা, আর তোমার জন্য জীবন দিয়ে ফেলাবো। আর 16 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে লাভ দিয়া পড়ে, আরে বাবারে বাবা, আমার জীবনের শ্রেষ্ঠ প্রেম। কিন্তু একবারও চিন্তা করে না এর বংশ পরিচয় কি, এর অস্তিত্ব কি, এর শিক্ষাগত যোগ্যতা কি, তার অর্জন কি, তার অভিজ্ঞতা কি, সে আমাকে খাওয়াতে পারবে কিনা, সে সোসাইটিতে আমাকে নিয়ে কোথাও দাঁড়াতে পারবে কিনা। প্রেম হয়ে গেছে, বোটানিক্যাল গার্ডেনে যাওয়া হয়ে গেছে, কফি শপে যাওয়া হয়ে গেছে। যখন সবকিছু হয়ে গেছে, তখন মেয়ে দেখে তাকে লিপস্টিক কিনে দেওয়ার মতো কোনো পয়সা ওই প্রেমিকের নাই। এখন আজকের এই বিষয়গুলোকে কেন টানছি? নির্বাচন আমাদের ঘাড়ের পাশে শ্বাস প্রশ্বাস ফেলছে। আগামী কয়েকদিনের মধ্যে আমাদের নির্বাচন। এখন নির্বাচনে 2 শ্রেণীর মানুষ আছে যারা আমাদেরকে ভণ্ড বানায় এবং সফলভাবে তারা চিন্তা করে যে ভণ্ডামি দ্বারা আমরা জনগণকে বলদ বানায় ফেলাইছি। মানে ইউ হ্যাভ নো চয়েস বাট টু ভোট ফর মি, কারণ আমি অমুক, আমার এই যোগ্যতা আছে। আমি বলেছি 1 বছরে 1.5 কোটি জব ক্রিয়েট করে ফেলাবো। আমি বলেছি আপনাকে আমি ফ্যামিলি কার্ড দিয়ে ফেলাবো। আমি বলছি চালের কেজি 10 টাকায় খাওয়াবো। আমি বলেছি আপনাদের ফ্যামিলি কার্ড যেটা দেবো, এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনি চাল কিনতে পারবেন, ডাল কিনতে পারবেন, এটিএম থেকে টাকাও তুলতে পারবেন। কিন্তু কেউই আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন না। বাংলাদেশে এমন কোন মাদারসান সাংবাদিককে দেখি না, কেউ কোন সাংবাদিক কোন নেতাকে জিজ্ঞাসা করেছে আপনারা এই টাকাটা কোথায় পাবেন। একবারও জিজ্ঞাসা করছে না। তার সাথে কারোর সাথে রাজনৈতিক বিএনপি নেতাদের সাথে ছবি তুলে পোস্টার করে, ফেস্টুন করে এবং বলে আমরা এটা করব, কিন্তু কেউ জিজ্ঞাসা করে না কিভাবে করবেন। ওই যে 14 বছর আর 16 বছরের প্রেম, তোমার জন্য জীবন দিয়ে ফেলাবো, দরকার হইলে গাছতলায় জীবন কাটাবো। এবং আপনারা মেয়েরা এটা যেমন মেনে নিয়েছে 14 বছর এবং 16 বছর বয়সে, আজকের কেন যেন মনে হচ্ছে বাংলাদেশের ভোটাররা 1 প্লেট বিরিয়ানি, একটা কোক, সাথে 500 টাকার নোট, বাস আপনার দাম এটা, আপনার ভোটের মূল্য এটা। আপনি দেশের কথা ভুলে গেলেন, আপনার আদর্শের কথা ভুলে গেলেন, আপনার অস্তিত্বের কথা ভুলে গেলেন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব কি। দর্শক শ্রোতা, আমরা ভালোকে ভালো বলতে চাই। আমার নাম জেকব মিল্টন, আমি একটা আদর্শ নিয়ে বড় হয়েছি। আমি কালোকে কালো বলতে চাই, আমি সাদাকে সাদা বলতে চাই, আমি দেশপ্রেমকে দেশপ্রেম হিসাবে দেখতে চাই, আমি আমার দেশের অস্তিত্বকে সেভাবেই দেখতে চাই যেভাবে সবাই একত্রে দেখে। এখন একটা কথা, আমরা এসব কথাগুলো বলতে গেলে আমরা কি পপুলারিটি কন্টেস্টে যাই? না। আমার জনপ্রিয়তার দরকার আছে? অবশ্যই না। কারণ জনপ্রিয়তা কোনো রাষ্ট্র চালায় না। জনপ্রিয়তা আমার ফরেন পলিসি নির্ভর করে না। জনপ্রিয়তা গঙ্গায় পানি হিস্সা আমি পাই না। জনপ্রিয়তা আমার দেশের করিডোর দেয় না। জনপ্রিয়তা আমার পেটের কিছু দেওয়ার মতো কোনো কিছু অর্জন করতে সাহায্য করে না। দেন হোয়াট? ওই জনপ্রিয়তা দিয়ে আমার কি হবে? আমার তো জনপ্রিয়তা দিয়ে কিছু হবে না। যে মুহূর্তে আমরা জনপ্রিয়তার কথা বলি, যে মুহূর্তে আমরা চিন্তা করি যে জনপ্রিয়তা আমরা এভাবে অর্জন করব, তার অস্তিত্ব আমাদের কাছে জিরো। আরো একটা সমস্যা, সত্য কথা নিয়ে আলোচনা করবেন, শিক্ষিত কেউ আপনার সামনে আসবে না। আপনি লজিক্যাল কোন প্রশ্ন নিয়ে অবজারভেশনে যাবেন, আপনাকে অবজ্ঞা করা হবে, উপহাস করা হবে।
আপনি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে যে মুহূর্তে একটা লিটারেট আলোচনা করবেন, আপনাকে বলবে তুমি পণ্ডিত হইছো। এক লাইন ইংরেজি বললে আপনাকে বলবো এখন ইংরেজি ফুটাই। কিন্তু তাদের যারা এই উপহাসগুলো আপনাকে করে, তাদের দিকে তাকিয়ে দেখুন। তাদের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, আপনি দেখবেন তাদের কোনো অস্তিত্ব নাই। আপনি যদি তাদের দিকে জিজ্ঞাসা করেন তোমার যোগ্যতা কি, তাদের যোগ্যতা নাই। শিকুত্তার বাচ্চা, কোনো কিছু নাই। আপনি কোথাও কোনো কিছু খুঁজে পাবেন না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং দল হিসেবে আপনার কোন দলটি পছন্দ এবং আপনি কোন দলটিকে আগামী নির্বাচনে জিতিয়ে এবং কোন দলটিকে আপনি আগামী নির্বাচনে ভোট দিতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।